আজকে আমরা পড়ব ক্লাস 10-এর একদম প্রথম চ্যাপ্টার পরিবেশের জন্য ভাবনা। তো এই চ্যাপ্টারটার কিন্তু ভীষণ ইম্পর্টেন্স আছে। প্রথম নম্বর কথা, আমরা যে তোমাদের ফিজিক্যাল সায়েন্স পড়ছি সেটা ফিজিক্স এবং কেমিস্ট্রির অংশ, এবং তার থেকে আমাদের পরিবেশ সম্পর্কে কিভাবে আমাদের ধারণা জন্মাচ্ছে, বা আমরা প্রায় শুনছি দূষণ হচ্ছে, প্রায় শুনছি ওজোন লেয়ার ওজোন লেয়ার পাতলা হয়ে যাচ্ছে, ওজোন হোল হচ্ছে, আমরা শুনতে পাচ্ছি মেরু প্রদেশের বরফ গলে যাচ্ছে, এত প্রজাতি বিনষ্ট হয়ে যাচ্ছে। তো এই সমস্ত কেন ঘটছে এটা আমরা জিওগ্রাফিতেও আলোচনা করেছি, এবং আমরা আবার ফিজিক্সেও ফিজিক্যাল সায়েন্সেও আলোচনা করব। কেন এটা ইম্পর্টেন্ট না, আমরা দেখব যে বিভিন্ন রকম কম্পোজিশন কিভাবে ওজোন লেয়ার তৈরি করে, ঠিক আছে, কিভাবে ওজোন লেয়ার বিনষ্ট হচ্ছে বিভিন্ন গ্যাসের জন্য, এগুলো সবই আমরা আলোচনা করব। আচ্ছা, এছাড়াও কি হয়েছে বলো তো, এই পরিবেশের জন্য ভাবনাটা মাধ্যমিকের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে প্রায় 5 নাম্বার তোমাদের মাধ্যমিকে আসে, ঠিক আছে। এখান থেকে আসে 3টে হচ্ছে এমসিকিউ আর হচ্ছে 2টো এসএকিউ। তো এই 5 নাম্বার ভীষণ ইম্পর্ট্যান্ট, তাই জন্য তোমাদেরকে এই চ্যাপ্টারটা খুব ভালোভাবে পড়তে হবে। আমাদের আজকে যে চ্যাপ্টার পরিবেশের জন্য ভাবনা, আজকে আমরা আলোচনা করব প্রথম ক্লাসে বায়ুমণ্ডল নিয়ে। তাহলে আমরা কী নিয়ে আলোচনা করব? বায়ুমণ্ডল। তাহলে আমাদের প্রথম প্রশ্ন, বায়ুমণ্ডল কাকে বলে? বায়ুমণ্ডল কাকে বলে? বায়ুমণ্ডল কাকে বলে? তাহলে বায়ুমণ্ডলের ইংরেজি নামটা কি? অ্যাটমসফিয়ার। অ্যাটমসফিয়ার। এই অ্যাটমসফিয়ার কথাটা 2টো গ্রিক শব্দ থেকে এসছে। কি? একটা হচ্ছে অ্যাটোমস, যার অর্থ হচ্ছে গ্যাস, যার অর্থ হচ্ছে গ্যাস। আর স্ফিয়ার, এই কথাটার অর্থ হচ্ছে বলয় বা অঞ্চল, ঠিক আছে। তাহলে অ্যাটমসফিয়ার মানে হচ্ছে একটা গ্যাসীয় অঞ্চল। তাহলে আমরা সহজ কথায় যদি বলি যে পৃথিবীকে বেষ্টন করে যে গ্যাসীয় বলয় রয়েছে তাকেই আমরা কি বলবো? বায়ুমণ্ডল। তাহলে এটা যদি পৃথিবী হয়, পৃথিবীকে বেষ্টন করে যে কি আছে? বায়ুর আবরণ আছে, যে বায়ুর আবরণ আছে তাকেই বলবো কি হচ্ছে তোমার বায়ুমণ্ডল। এখন এই বায়ু পৃথিবীর সঙ্গে কেন লেগে থাকে বলো তো, বা কেন পৃথিবীর চতুর্দিকে হচ্ছে তোমার ঠিক আছে, কেন বায়ুর আবরণ পৃথিবীর সঙ্গে কেন লেগে থাকে? কেন লেগে থাকে না হচ্ছে আমরা কি জানি, এই মহাবিশ্বের যে কোনো 2টো বস্তুকণা পরস্পরকে আকর্ষণ করে, যেটাকে আমরা কি বলছি হচ্ছে তোমার মহাকর্ষ বল। আর পৃথিবী যে বল দ্বারা তার কেন্দ্রের দিকে কোনো বস্তুকে আকর্ষণ করে তাকে আমরা বলছি কি বল? মহাকর্ষ বল। তাকে কি বলছি? মাধ্যাকর্ষণ বল। সেই মাধ্যাকর্ষণ বা অভিকর্ষ বলের জন্য কি হয়? পৃথিবী সমস্ত বস্তুকে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে। ঠিক একই রকমভাবে বায়ুকেও কি করে? পৃথিবী তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে। তাই বায়ুর একটা লেয়ার সবসময় পৃথিবীকে বেষ্টন করে থাকে। আর পৃথিবী যখন সূর্যের চারিদিকে মুভ করে তখন এই যে বায়ুর যে আস্তরণ, সেই বায়ুর আস্তরণও কিন্তু পৃথিবীর সঙ্গে আস্তে আস্তে মুভ করতে থাকে, ঠিক আছে। তাহলে বায়ুমণ্ডল কাকে বলবো না, পৃথিবীকে বেষ্টন করে বায়ুমণ্ডলের যে বা গ্যাসীয় উপাদানের যে বলয় তৈরি হয়েছে বা যে অঞ্চল থাকে তাকেই আমরা কি বলবো? বায়ুমণ্ডল। তাকেই আমরা কি বলবো? বায়ুমণ্ডল। এখন এই যে গ্যাসীয় পদার্থ, আমরা কি জানি গ্যাসীয় পদার্থের নিজস্ব আকারও নেই এবং আয়তনও নেই। তাহলে এখানে মহাবিশ্ব মহাশূন্য, তাহলে বাতাস কি করে? চতুর্দিকে যেরকম করে খুশি ছড়িয়ে থাকতে পারে। শুধু মাধ্যাকর্ষণ বলের প্রভাবে যে ভারী অংশগুলো সেগুলো কি থাকবে? নিচুর দিকে থাকবে, আর হালকা অংশগুলো উপরের দিকে থাকবে, ঠিক আছে। এইটা ছাড়া কিন্তু বায়ু যে কতটা বিস্তৃত হয়ে থাকবে সেটা কিন্তু আমরা সহজে বলতে পারবো না। তাই বায়ুমণ্ডল কতটা বা কোন জায়গায় অবস্থান করছে সেটা আমাদেরকে জানতে হলে আমরা কি বলবো না, বায়ু এই তোমার শূন্য থেকে শুরু করে কি হচ্ছে না 10,000 কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডল বিস্তৃত। কত? এই
10,000 কিলোমিটার পর্যন্ত, প্রায় 10,000 কিলোমিটার শূন্য থেকে বা ভূপৃষ্ঠ থেকে কি হচ্ছে প্রায় 10,000 কিলোমিটার পর্যন্ত এই বায়ুমণ্ডল হচ্ছে অবস্থান করে। ঠিক আছে, তাহলে এই হলো বায়ুমণ্ডল এবং বায়ুমণ্ডলের বিস্তার। এরপরে আসছি বায়ুমণ্ডলের উপাদান কি। তাহলে বায়ুমণ্ডল কি দ্বারা তৈরি, এটা হলো বায়ুমণ্ডল কাকে বলে। এরপর হচ্ছে বায়ুমণ্ডল কি জিনিস দ্বারা গঠিত বা কি কি দিয়ে বায়ুমণ্ডল গঠিত, কি কি দিয়ে বায়ুমণ্ডল গঠিত, বায়ুমণ্ডলের উপাদান। তাহলে বায়ুমণ্ডলের উপাদান, তাহলে বায়ুর উপাদান আমরা কিন্তু একদম ছোটবেলা থেকেই পড়ে এসেছি, আমরা জানি বায়ু সাধারণত হচ্ছে কতগুলো গ্যাসীয় পদার্থের মিশ্রণ। এর মধ্যে কি থাকে, কারোর অনুপাত বেশি থাকে, কারোর অনুপাত কম থাকে। তাহলে প্রধান উপাদানগুলোর মধ্যে প্রথমেই আছে হচ্ছে কত, নাইট্রোজেন। নাইট্রোজেন কত থাকে, 78%। বায়ুর মধ্যে কি থাকে, 78% কি থাকে না হচ্ছে তোমার নাইট্রোজেন থাকে। এরপরে কি থাকে, অক্সিজেন। অক্সিজেন কত থাকে, 21% অক্সিজেন থাকে। কত থাকে, 21%। এরপর দেখবে এই যে এই পার্সেন্টেজগুলো যেগুলো বলছি না, বিভিন্ন বই ওয়াইজ ভ্যারি করে, কারণ কেউ 20 জায়গায় বলবে কত, 20.98, মানে অ্যাট অ্যাবাউট আমি বলছি 21%, দুটোই কিন্তু ঠিক। ঠিক আছে, তাহলে নাইট্রোজেন থাকছে কত, 78% এবং অক্সিজেন থাকছে কত, 21%। আচ্ছা, কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড কত থাকছে না হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড থাকছে 0.03%। কত থাকছে, 0.03%। কিন্তু এই যে কার্বন ডাইঅক্সাইড মনে হচ্ছে যেন কত কম আছে, এইটারই পরিমাণ একটুখানি বৃদ্ধি পেয়ে গেলেই কিন্তু পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হচ্ছে এবং বায়ু দূষণ হচ্ছে। তাই এই দুটো গ্যাসের কিন্তু ভীষণ হচ্ছে তোমার প্রভাব আছে আমাদের পরিবেশের উপরে। এরপরে কি আছে, নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে সবথেকে কি থাকে, আর্গনটা বেশি থাকে। কি থাকে, আর্গন। কত থাকে, 0.09%। এছাড়াও কিন্তু অনেক সমস্ত নিষ্ক্রিয় গ্যাসই অল্প পরিমাণে থাকে, হাইড্রোজেন, এই হিলিয়াম, নিয়ন, আর্গন সবই থাকে, তার মধ্যে আর্গনের পরিমাণটা হচ্ছে কি থাকে, বেশি থাকে। আচ্ছা, এরপরে কি থাকে, জলীয় বাষ্প। কি থাকে, জলীয় বাষ্প। জলীয় বাষ্প কিন্তু খুব কম পরিমাণে থাকে। জলীয় বাষ্প থাকে বলেই না আমাদের ঝড় বৃষ্টি হয়, তাহলে জলীয় বাষ্পও থাকে হচ্ছে কত পার্সেন্ট, 0.25%। এছাড়াও কি থাকে, ধূলিকণা এবং অন্যান্য গ্যাস। কি থাকে, ধূলিকণা এবং অন্যান্য গ্যাস। ধূলিকণা এবং অন্যান্য গ্যাস। ঠিক আছে, তাহলে এই উপাদানগুলো দিয়ে হচ্ছে তোমার বায়ুমণ্ডল গঠিত, বায়ুমণ্ডলের প্রধান উপাদান। এরপর এই যে উপাদানগুলো আছে, এই উপাদানগুলোর ভিত্তিতে, এবং আমরা কি জানি বায়ুমণ্ডলের থেকে যত উপরের দিকে উঠতে থাকবো, মানে হচ্ছে বায়ুমণ্ডল থেকে উপরের দিকে, বায়ুমণ্ডল থেকে উপরের দিকে ওঠা নয়, সরি আমি কথাটা ভুল বললাম, আমরা ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে উঠতে থাকবো তত কি হবে, আমাদের টেম্পারেচার কমতে থাকবে। তাই তো আমরা দেখেছি টেম্পারেচার কমে। ঠিক আছে, তাহলে আমরা যখন যেমন এভারেস্টের চূড়া সবসময় কী থাকে, বরফে হচ্ছে ঢাকা থাকে, কারণ আমরা জানি উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায়। তাহলে এখানে হচ্ছে যে বায়ু স্তরগুলো আছে, সেই বায়ু স্তরগুলোর কি হয়, উষ্ণতার পরিবর্তনের সঙ্গে সঙ্গে তাপমাত্রারও পরিবর্তন হয়। তাহলে এই যে বায়ু স্তর আছে, বায়ু স্তরকে আমরা কিন্তু দুটো জিনিসের উপর ভিত্তি করে, এক রাসায়নিক উপাদান আর একটা হচ্ছে তোমার উষ্ণতা, এই দুটো জিনিসের উপর ভিত্তি করে বায়ুমণ্ডলের যে লেয়ারটাকে আমরা কভাগে ভাগ করতে পারি, দুভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, আচ্ছা, তাহলে রাসায়নিক উপাদান অনুসারে তাহলে বায়ুমণ্ডলকে আমরা কিভাবে ভাগ করছি, বায়ুমণ্ডলকে আমরা কি করছি, দুভাগে ভাগ করছি। কিভাবে দুভাগে ভাগ করছি, এক হচ্ছে রাসায়নিক গঠন অনুসারে। কি, রাসায়নিক গঠন অনুসারে। কি করলাম, রাসায়নিক গঠন অনুসারে। আরেকটা কি হচ্ছে, উষ্ণতার তারতম্য অনুসারে। আরেকটা কি হচ্ছে, উষ্ণতার তারতম্য অনুসারে। ঠিক আছে, রাসায়নিক গঠন অনুসারে কিভাবে ভাগ করা যায়, দুভাগে ভাগ করতে পারবো। একটা হচ্ছে হোমোস্ফিয়ার আর বা হচ্ছে এটাকে আরেকটা বলা হয় বাংলাতে সমমণ্ডল। ঠিক আছে, আর দ্বিতীয় নম্বর হচ্ছে কি, হেটারোস্ফিয়ার। কি বলা হয়, হেটারোস্ফিয়ার বা বিষমমণ্ডল। কি বলা হয়, বিষমমণ্ডল।
ঠিক আছে, তাহলে রাসায়নিক গঠন অনুসারে আমরা বায়ুমণ্ডলকে কভাগে ভাগ করতে পারি, দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে হোমোস্ফিয়ার বা সমমণ্ডল, আর একটা হচ্ছে হেটেরোস্ফিয়ার বা বিষমমণ্ডল। আর উষ্ণতার তারতম্য অনুযায়ী আমরা কভাগে ভাগ করতে পারি, 6 ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে কি ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার কতটা অবধি বিস্তৃত না 0 থেকে 16 কিলোমিটার অবধি কি হচ্ছে ট্রপোস্ফিয়ার বিস্তৃত। ঠিক আছে, এই ভূপৃষ্ঠ 0 থেকে কত 16 কিলোমিটার পর্যন্ত ট্রপোস্ফিয়ার বিস্তৃত। আচ্ছা, এগুলো সম্পর্কে আমরা আরও বিস্তার আলোচনা করব, আগে আমরা ভাগগুলো সব জেনে নিই। এরপর দ্বিতীয় নম্বরে আছে কি স্ট্র্যাটোস্ফিয়ার। কি আছে স্ট্র্যাটোস্ফিয়ার কোথা থেকে থাকে না হচ্ছে 16 থেকে 45 কিলোমিটার। কত থাকে 16 থেকে 45 কিলোমিটার পর্যন্ত বিস্তার লাভ করে কি হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। ঠিক আছে, আচ্ছা, তারপরে আছে মেসোস্ফিয়ার। কি আছে মেসোস্ফিয়ার কত না 45 থেকে 85 কিলোমিটার পর্যন্ত বিস্তার। এরপরে দেখো এগুলো বই ভেদে দেখবে 1-2 কিলোমিটার অবধি পার্থক্য থাকবে, কোনোটা ডাজ নট ম্যাটার, সবগুলোই ঠিক আছে। আচ্ছা, কারণ প্রথম থেকে আমরা বলেছি যে বায়বীয় জিনিস তো গ্যাসীয় পদার্থ, তাকে এক জায়গাতে আমরা এরকমভাবে আবদ্ধ করে রাখতে পারবো না, তার সীমানা এত দূর আমরা বলতে পারবো না। সলিডের সারফেস থাকে কিন্তু গ্যাসের তো আর সারফেস থাকে না, তাই 1-2 কিলোমিটারের পার্থক্য এগুলো এমন কিছু ম্যাটার করবে না। ঠিক আছে, এটা নিয়ে ওরিড হওয়ারও কিছু নেই। আচ্ছা, 4 হচ্ছে কি হচ্ছে থার্মোস্ফিয়ার। কি আছে থার্মোস্ফিয়ার কত 85 কিলোমিটার থেকে 500 কিলোমিটার পর্যন্ত বিস্তার লাভ করে। ঠিক আছে, 5-এ আছে হচ্ছে কি থার্মোস্ফিয়ারের পরে আছে এক্সোস্ফিয়ার। কি আছে এক্সোস্ফিয়ার। ঠিক আছে, এক্সোস্ফিয়ার এটা হচ্ছে কত না হচ্ছে 500 থেকে কত 1500 কিলোমিটার পর্যন্ত বিস্তার লাভ করে। এবং তার শেষে আছে কি না হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। কি আছে ম্যাগনেটোস্ফিয়ার। তাহলে এটা কত 1500 কিলোমিটার থেকে কত 10,000 কিলোমিটার। 1500 কিলোমিটার থেকে কত হচ্ছে 10,000 কিলোমিটার। তাহলে উষ্ণতা তারতম্যের উপর ভিত্তি করে আমরা কি করতে পারি না হচ্ছে 6 ভাগে ভাগ করতে পারি, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার এবং ম্যাগনেটোস্ফিয়ার। ঠিক আছে, এরপর আমরা আগে এই উষ্ণতার তারতম্য অনুযায়ী যে আমরা শ্রেণীবিভাগ করেছি বায়ুমণ্ডলের, আমরা সেটা নিয়ে প্রথমে আলোচনা করব। ঠিক আছে, তাহলে প্রথমে আসি। ঠিক আছে, এটা তোমরা কিন্তু সবাই স্ক্রিনশট নিয়ে নাও, আমি হচ্ছে এর পরের অংশটাতে যাচ্ছি। উষ্ণতা তারতম্য অনুযায়ী যে আমাদের শ্রেণীবিভাগ, তার প্রথম যেটা ভাগ সেটা হচ্ছে কি তোমার ট্রপোস্ফিয়ার। প্রথমের যে অংশটা সেটা হচ্ছে কি ট্রপোস্ফিয়ার। তাহলে ট্রপোস্ফিয়ারও কিন্তু দুটো গ্রিক শব্দ থেকে হচ্ছে তোমার সৃষ্টি হয়েছে। কি হয়েছে দুটো গ্রিক শব্দ থেকে সৃষ্টি হয়েছে। কি না হচ্ছে গ্রিক শব্দ টোপোস কথার অর্থ হচ্ছে অশান্ত। ঠিক আছে, আর স্ফিয়ার কথার অর্থ হচ্ছে অঞ্চল বা বলয়। তাহলে ট্রপোস্ফিয়ার কথার অর্থ হচ্ছে অশান্ত বা হচ্ছে তোমার মিশ্রিত অঞ্চল। তাহলে কি বলবো, এটা হচ্ছে অশান্ত বা মিশ্রিত বলয় বা অঞ্চল। ঠিক আছে, অঞ্চল, একেই বলবো হচ্ছে কি ট্রপোস্ফিয়ার। এটাকে কি বলবো আমরা ট্রপোস্ফিয়ার। তাহলে ট্রপোস্ফিয়ারের বিস্তৃতি কতটা না ট্রপোস্ফিয়ারের বিস্তৃতি হচ্ছে ভূপৃষ্ঠ থেকে কত 0 কিলোমিটার থেকে ভূপৃষ্ঠে 0 কিলোমিটার থেকে 16 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। কত হচ্ছে 0 থেকে 16 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত থাকে। ভূপৃষ্ঠে 0 কিলোমিটার থেকে 16 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত
থাকে, ঠিক আছে, বিস্তৃত এই অংশ। আর হচ্ছে মেরু অঞ্চলে কি হয়, মেরু অঞ্চলে গড়ে 10 কিলোমিটার, মেরু অঞ্চলে কত, গড়ে 10 কিলোমিটার পর্যন্ত কি হয়, যে অঞ্চল বিস্তৃত থাকে তাকেই আমরা বলছি ট্রপোস্ফিয়ার। তাহলে ট্রপোস্ফিয়ার গঠন কীরকমভাবে হয়, তার মানে এর কিভাবে হচ্ছে তোমার এর কম্পোজিশন কি, ওখানে কি কি উপাদান থাকে না, বায়ুমণ্ডলের যে উপাদান তার 75%ই কিন্তু 75% উপাদানই কিন্তু এই অঞ্চলে থাকে, 75% উপাদানই কি থাকে এই অঞ্চলে থাকে। তাহলে এই অঞ্চলে কি কি থাকবে, বায়ুর যদি 75% এই অংশের মধ্যে থাকে তাহলে বায়ুর হচ্ছে মেন উপাদান কি, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প, ধূলিকণা এবং নিষ্ক্রিয় গ্যাস, ধূলিকণা ও নিষ্ক্রিয় গ্যাস, হ্যাঁ, এগুলো সবই হচ্ছে কিন্তু থাকে কোথায়, ট্রপোস্ফিয়ারে। তাহলে আমরা কি দেখলাম, ট্রপোস্ফিয়ারে কিন্তু আমাদের কি হয় না, একটা বায়ুমণ্ডলের যে উপাদান, বায়ুমণ্ডলের উপাদানের 75%ই কিন্তু কোথায় থাকে না, এই ট্রপোস্ফিয়ার অঞ্চলের মধ্যে থাকে, ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে, এখান থেকে শর্ট কোয়েশ্চেন হতে পারে। এখানের কিন্তু প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট, কারণ যে কোনো লাইন থেকে শর্ট কোয়েশ্চেন দেয়, বহুল প্রচলিত। আমরা কোয়েশ্চেনগুলো একদম শেষে আমি আলোচনা করব, এমসিকিউ এবং এসএকিউ দুটোই আলোচনা করব, কিন্তু এখন তোমরা আগে ডিটেলসটা পড়ো। তাহলে কি বললাম, এর 75% বায়ুমণ্ডলের যে উপাদান তার 75% উপাদানই কি থাকে না এই অংশে থাকে, ঠিক আছে। তাহলে এর বৈশিষ্ট্য কি, ট্রপোস্ফিয়ারের বৈশিষ্ট্য কি, কি কি বৈশিষ্ট্য থাকে, ট্রপোস্ফিয়ারের কি কি গুণ থাকে সেটা আমাদেরকে জানতে হবে না। এক, বৈশিষ্ট্য, কি বৈশিষ্ট্য থাকে না, ট্রপোস্ফিয়ারের মেন যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে এক, এই অংশে কিন্তু আমরা কি করি, আমরা বসবাস করি, আমরা কি করি, বসবাস করি। তাহলে এই দিকে যদি আমরা এই ছবিটা দেখি, এটা হচ্ছে ভূপৃষ্ঠ, ঠিক তার উপরের অংশটাতেই হচ্ছে, উপরের অংশ থেকে 16 কিলোমিটার পর্যন্ত, তাহলে আমরা এইখানে বসবাস করি, তাহলে আমরা এই স্তরে বসবাস করি, ঠিক আছে। দ্বিতীয় নম্বর, এই অংশে কি থাকে, জলীয় বাষ্প থাকে, ঠিক আছে, কি থাকে, জলীয় বাষ্প বর্তমান। তাহলে জলীয় বাষ্প থাকলে কি থাকবে, তাহলে ঝড় হবে, বৃষ্টি হবে, ঠিক আছে, তুষারপাত হবে, হবে তো, তুষারপাত সবই হচ্ছে এই অংশতে হবে। তাই এই অংশটাকে কি বলা হয়, অশান্ত মণ্ডল বা অশান্ত বলয়, ঠিক আছে, বা ট্রপোস্ফিয়ার। তাই এই অংশের নাম হচ্ছে কি, অংশের নাম অশান্ত মণ্ডল, অশান্ত মণ্ডল। তাই এই অংশের নাম হচ্ছে কি, অশান্ত মণ্ডল বা ক্ষুব্ধ মণ্ডলও বলা হয়, ঠিক আছে। এরপর 3 নম্বর, এই অংশে উচ্চতার পরিবর্তনের সঙ্গে সঙ্গে কি হয়, উষ্ণতার পরিবর্তন হয়। তাহলে 3 নম্বর কি, উষ্ণতার পরিবর্তনের সঙ্গে সঙ্গে, উষ্ণতার পরিবর্তনের সঙ্গে 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 কি হয়, সরি ভুল বললাম, উচ্চতার পরিবর্তনের সঙ্গে সঙ্গে কি হয়, উষ্ণতার পরিবর্তন হয়, উষ্ণতার পরিবর্তন হয়। তাহলে কি হলো, উচ্চতার পরিবর্তনের সঙ্গে সঙ্গে উষ্ণতার পরিবর্তন হয়। কীরকম পরিবর্তন হয়, যত উচ্চতা বৃদ্ধি পায় তত উষ্ণতা কমে। তাহলে ফার্স্টের যে হচ্ছে আমাদের ট্রপোস্ফিয়ার, এখানে কি হচ্ছে, উষ্ণতা কমে, কি হলো, উষ্ণতা কমে। ফার্স্টের যে অংশ ট্রপোস্ফিয়ারে, তাহলে কি হলো, উষ্ণতা কমে, ট্রপোস্ফিয়ারে কি হবে, উষ্ণতা কমবে। কীরকম হারে কমবে না, হচ্ছে প্রতি 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধির জন্য, প্রতি 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধির জন্য কত হয় না, 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা কমে, 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা কমে, ঠিক আছে। উচ্চতার পরিবর্তনের সঙ্গে সঙ্গে উষ্ণতার পরিবর্তন হয়, প্রতি 1 কিলোমিটার উচ্চতা পরিবর্তনের জন্য বা উচ্চতা বৃদ্ধির জন্য 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা কি হয়, কমে। এবং একদম উপরের স্তরে, যখন ওই উপরের স্তরে পৌঁছায়, তার সর্বনিম্ন, এই স্তরের সর্বনিম্ন
তাপমাত্রা হয় ঠিক হচ্ছে এর উল্টোটা 6.5, তাহলে কত হবে -56 ডিগ্রি সেন্টিগ্রেড। প্রশ্ন হয় এখান থেকে কিন্তু যে প্রতি 1 কিলোমিটার ট্রপোস্ফিয়ারে প্রতি 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধির জন্য উষ্ণতার পার্থক্য কত হয়, তাহলে কত হবে 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড। আর এই অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা কত হবে না -56 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে। 4 কি হবে না হচ্ছে এই স্তরে বায়ু দূষণকারী প্রায় সকল উপাদান, তাহলে কি থাকবে বায়ু দূষণকারী সকল উপাদান এই স্তরে বর্তমান থাকে। কি থাকবে এই স্তরে বর্তমান থাকবে। ঠিক আছে, তাহলে বায়ু দূষণকারী সকল উপাদান এই স্তরে বর্তমান থাকবে। ঠিক আছে। আচ্ছা, বায়ুমণ্ডলের এখানেও কিন্তু উষ্ণতা বৃদ্ধির সঙ্গে চাপ হ্রাস পাবে, কিন্তু এই স্তরের কিন্তু বায়ুর চাপ সব থেকে বেশি হবে। তাহলে এই স্তরে কি হবে বায়ুর চাপও বেশি হবে, কি হবে বেশি হবে। কত হবে না সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ কত হবে 76 সেন্টিমিটার পারদ স্তম্ভের চাপের সমান হবে। পারদ স্তম্ভের চাপের কি হবে সমান হবে। তাহলে এই স্তরের বায়ুর চাপও বেশি হবে এবং সমুদ্র পৃষ্ঠে এই চাপ হচ্ছে কত হবে 76 সেন্টিমিটার পারদ স্তম্ভের চাপের সমান হবে। এরপরে যত আমি এই স্তর থেকে উপরে উঠতে যাব তখন একটা নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট উচ্চতায় পৌঁছে যাওয়ার পরে কিন্তু ওখানকার টেম্পারেচার আর পরিবর্তন হবে না, তাহলে একদম ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্ব সীমান্তে কোথায় দেখো এই যে এই অংশটাতে ট্রপোস্ফিয়ারের একদম কি হচ্ছে এই যে ঊর্ধ্ব সীমান্তে এসে কি হয় না এই অংশটাতে আর উষ্ণতার পরিবর্তন হয় না। যদিও ট্রপোস্ফিয়ারের অংশ, তাও কিন্তু এই অংশটাতে উষ্ণতার পরিবর্তন হয় না। উষ্ণতা কি হয়ে যায় পজ, আমরা বলি না ভিডিও চালাতে পজ করে দাও, তাহলে হচ্ছে তোমার এখানে উষ্ণতার কি হয়ে যায় আর বৃদ্ধি পায় না, উষ্ণতা কি হয়ে যায় পজ হয়ে যায়। তাই এই অংশটাকে বলা হয় ট্রপোপজ। কি বলা হবে ট্রপোপজ। তাহলে ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বস্তরের প্রায় 3 কিলোমিটার অংশ, এই যে 3 কিলোমিটার অংশ, এই অংশে কিন্তু আর উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা হচ্ছে তোমার হ্রাস হয় না, এখানের উষ্ণতা হচ্ছে কি থাকে ফিক্স থাকে। তাই এই অংশটাকে বলা হয় ট্রপোপজ। কি বলা হয় ট্রপোপজ। ঠিক আছে, তাহলে ট্রপোস্ফিয়ারের মূল যে বৈশিষ্ট্যগুলো আরেকবার রিকল করি। এই অংশে আমরা বসবাস করি, এই অংশে জলীয় বাষ্প বর্তমান থাকার জন্য কি হয় না হচ্ছে ঝড় বৃষ্টি, তারপরে হচ্ছে তোমার তুষারপাত এই অংশের হয়ে থাকে, তাই জন্য কি বলা হয় এই অংশের নামই হচ্ছে অশান্ত মণ্ডল। ঠিক আছে। আচ্ছা, উচ্চতা পরিবর্তনের সঙ্গে সঙ্গে উষ্ণতার পরিবর্তন হয়। ঠিক আছে, প্রতি 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধির জন্য কত হয় 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা কমে এবং সর্বনিম্ন তাপমাত্রা কত হয় -56 ডিগ্রি সেন্টিগ্রেড। বায়ু দূষণকারী সকল পদার্থই কিন্তু কোথায় থাকবে এই ট্রপোস্ফিয়ার অঞ্চলে থাকবে। ট্রপোস্ফিয়ার অঞ্চলে কিন্তু কি হয় চাপও বেশি থাকে, যেহেতু বায়ুর সকল উপাদান এখানে বর্তমান থাকে তাই জন্য এর চাপও বেশি হয়। আমরা দেখেছি সমুদ্র পৃষ্ঠে এই চাপটা কত হয় 76 সেন্টিমিটার পারদ স্তম্ভের চাপের সমান হয়। এখান থেকে আরও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন হয়, সেটা হচ্ছে ট্রপোপজ কি। তাহলে ট্রপোস্ফিয়ারের একদম উপরের 3 কিলোমিটারে কি হয় উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আর উষ্ণতার কোনো পরিবর্তন হয় না, উষ্ণতা কি হয় একটা জায়গায় স্থির থেকে যায়। সেই যে তোমার স্থির অংশটাকেই বলা হচ্ছে কি ট্রপোপজ। ঠিক আছে, সেই অংশটাকেই বলা হচ্ছে ট্রপোপজ। আচ্ছা, এরপরে হচ্ছে কি দ্বিতীয় অংশতে আসছি, সেটার নাম হচ্ছে কি স্ট্র্যাটোস্ফিয়ার। তার নামটা কি হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। এর প্রত্যেকটা লাইন থেকেই কিন্তু যে তোমার এমসিকিউ প্রশ্ন হতে পারে। ঠিক আছে, প্রত্যেকটা অংশ থেকেই এমসিকিউ হতে পারে। আচ্ছা,
এটাতে আমরা কি বলছি, স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার কি বললাম, স্ট্র্যাটোস্ফিয়ার। আচ্ছা, ট্রপোস্ফিয়ারের উপরে 16 কিলোমিটার থেকে 45 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত যে অংশে কি হয় না, ঝড় বৃষ্টি হয় না, সেই অংশটাকেই আমরা বলবো কি, ট্রপোস্ফিয়ার বা শান্ত, এই স্ট্র্যাটোস্ফিয়ার বা শান্ত মণ্ডল। তাহলে এর আরেকটা নাম কি, শান্ত মণ্ডল। আগে ছিল তাহলে কি ক্ষুব্ধ মণ্ডল বা অশান্ত মণ্ডল, এটার নাম হচ্ছে কি শান্ত মণ্ডল। তাহলে শান্ত মণ্ডল কেন বলা হচ্ছে না, যেহেতু এখানে জলীয় বাষ্প থাকে না, তাই এখানে কি হয় না, ঝড় বৃষ্টি যে তোমার এই সমস্ত কিছুই হয় না, তাই একে বলা হচ্ছে কি তোমার স্ট্র্যাটোস্ফিয়ার। তাহলে গ্রিক শব্দ স্ট্র্যাটো এই কথাটার অর্থ হচ্ছে কি না, শান্ত। এই কথাটার অর্থই হচ্ছে কি শান্ত। আর স্ফিয়ার কথার অর্থ হচ্ছে বলয়। স্ফিয়ার কথার অর্থ হচ্ছে কি বলয়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্তমণ্ডল কেন বলা হয় আমি আরেকবার বলি, যে এই অংশে কি থাকে না, না হচ্ছে জলীয় বাষ্প থাকে না। যেহেতু জলীয় বাষ্প থাকে না, তাই কি হয় না, এখানে ঝড় বৃষ্টি বাদল এগুলো কিছুই হয় না, তাই এই অংশটাকে বলা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। এর বিস্তার কতটা আগেই বললাম, ট্রপোস্ফিয়ারের উপরে ভূপৃষ্ঠ থেকে প্রায় কত 16 কিলোমিটার থেকে, ভূপৃষ্ঠের প্রায় 16 কিলোমিটার থেকে 45 কিলোমিটার পর্যন্ত অংশ হচ্ছে কি হয়, এই স্ট্র্যাটোস্ফিয়ার বিস্তৃত থাকে। ঠিক আছে, তাহলে স্ট্র্যাটোস্ফিয়ারের গঠন কি হয়, মানে কি কি উপাদান দ্বারা এই স্ট্র্যাটোস্ফিয়ার গঠিত হয় না, স্ট্র্যাটোস্ফিয়ারে যেটা থাকে না সেটা হচ্ছে জলীয় বাষ্পটা থাকে না, তাই হচ্ছে বৃষ্টি হয় না। কিন্তু বাকি যে হচ্ছে ট্রপোস্ফিয়ারের যে উপাদানগুলো থাকে, ট্রপোস্ফিয়ারের যে উপাদানগুলো থাকে, প্রায় সকল উপাদানই বর্তমান থাকে। সকল উপাদানই কি থাকে, বর্তমান থাকে। সকল উপাদানই বর্তমান থাকে। তাহলে স্ট্র্যাটোস্ফিয়ার কি বলবো, স্ট্র্যাটোস্ফিয়ারকে বলা হচ্ছে শান্তমণ্ডল। আর স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে ট্রপোস্ফিয়ারের যে উপাদান থাকে, সেই উপাদানেরই প্রায় সকল উপাদানই, কিন্তু অনুপাতটা হয়তো কম, মানে তারতম্য দেখা যায়। কারণ হচ্ছে যেহেতু উচ্চতা বৃদ্ধি হচ্ছে, তাহলে কি হচ্ছে না, চাপ কমে যাবে, তাই হচ্ছে এই অংশের কি হয়, ট্রপোস্ফিয়ারের সকল উপাদানই বর্তমান থাকবে, কিন্তু উপাদানের কি হয়ে যাবে, তারতম্য দেখা দেবে। ঠিক আছে, আচ্ছা বৈশিষ্ট্য কি, এরপরে আসছি বৈশিষ্ট্য। ঠিক আছে, স্ট্র্যাটোস্ফিয়ারের মূল বৈশিষ্ট্য কি না, এই দ্বিতীয় নম্বর কথা, এই প্রথম নম্বর কথা কি, দেখো ভূপৃষ্ঠ থেকে এর উচ্চতা অনেকটাই বেড়ে যাচ্ছে, তাহলে এই স্তরে প্রথম নম্বর কি হবে, বায়ুর ঘনত্ব খুব কম হবে। তাহলে বায়ুর ঘনত্ব খুবই কি হবে, কম হবে। কি হবে, বায়ুর ঘনত্ব কি হবে, খুবই কম হবে। ঠিক আছে, খুবই কম হবে। আচ্ছা, দ্বিতীয় নম্বর হচ্ছে বায়ুর ঘনত্ব কম, তাই কি হবে, অক্সিজেনের পরিমাণও কম হবে। অক্সিজেনের পরিমাণও কম হবে, তাই শ্বাসকার্য চালানো খুব কষ্ট হয়। কি হবে, শ্বাসকার্য চালানো কষ্ট হয়। শ্বাসকার্য চালানো কি হয়, কষ্ট হয়। তাহলে বায়ুর ঘনত্ব কম হবে, তাই অক্সিজেনের পরিমাণও কম হবে এবং শ্বাসকার্য চালানো খুব কষ্টকর হবে। 3 নম্বর হচ্ছে জলীয় বাষ্প থাকে না বললাম, তাহলে জলীয় বাষ্প থাকে না, তাই হচ্ছে কি হয় না, তাই ঝড় বৃষ্টি এগুলো হয় না, এগুলো কি হয় না, এগুলো হয় না। তাই এই অংশকে কি বলা হয় না, শান্ত মণ্ডল বলা হয়। শান্ত মণ্ডল বলা হয়। ঠিক আছে, তাই এই অংশকে আমরা কি বলবো, শান্ত মণ্ডল বলবো।
কি বলবো? শান্ত মণ্ডল বলবো। ঠিক আছে। আচ্ছা, এই অংশে কিন্তু দেখো আমরা যখন ট্রপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কি হচ্ছিল? উষ্ণতা হ্রাস পাচ্ছিল। কিন্তু এর ক্ষেত্রে স্ট্র্যাটোস্ফিয়ারে কি হবে? উল্টোটা হবে, উষ্ণতা বাড়বে। তাহলে এখানে হচ্ছে কি হবে না, হচ্ছে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে, উচ্চতা বৃদ্ধির সঙ্গে 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 কি হবে? উষ্ণতা কি পাবে? বৃদ্ধি পাবে। উষ্ণতা বৃদ্ধি পাবে এবং একদম মানে হচ্ছে শেষ সীমানায় এর উষ্ণতা কত হবে? 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে -56 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে বেড়ে এই উষ্ণতাটা কত হবে? 0 ডিগ্রি সেন্টিগ্রেড। কত হবে? 0 ডিগ্রি সেন্টিগ্রেড। হয়েছে? এরপরে দেখো 5 নম্বরে দেখো, এই অংশে কিন্তু কি থাকবে? জেট প্লেন থাকবে, চলাচল করবে। কি হবে? এই অংশে কি হয়? জেট প্লেনগুলি কি হয় না, এই অংশে চলাচল করে। জেট প্লেনগুলি কি হয়? এই অংশে চলাচল করে। ঠিক আছে। কেন বলো তো? এখানে তো ঝড় ঝঞ্ঝা বৃষ্টি কিছুই হয় না, তাই জেট প্লেনগুলো হচ্ছে কি হয়? এই অংশে চলাচল করে। আচ্ছা, 6 এবং ভীষণ গুরুত্বপূর্ণ একটা অংশ, এই যে ট্রপোস্ফিয়ারের ট্রপোস্ফিয়ার ভূপৃষ্ঠ থেকে 15 কিলোমিটার থেকে 35 কিলোমিটার পর্যন্ত, এই যে 15 থেকে 35 কিলোমিটার পর্যন্ত যে অংশ, তাহলে ভূপৃষ্ঠ থেকে 15 থেকে 35 কিলোমিটার পর্যন্ত অংশে কি থাকে? ভূপৃষ্ঠের 15 থেকে 35 কিলোমিটার পর্যন্ত অংশে, ভূপৃষ্ঠের 15 থেকে 35 কিলোমিটার পর্যন্ত যে অংশ, সেই অংশে কি থাকে না, হচ্ছে ওজোন গ্যাস, O3, ওজোন গ্যাসের পরিমাণ কিন্তু বেশি থাকে। ওজোন গ্যাসের পরিমাণ বেশি থাকে। ঠিক আছে। ওজোন গ্যাসের পরিমাণ বেশি থাকে। ঠিক আছে। কি করে বেশি থাকে না, অক্সিজেন গ্যাস হচ্ছে কি হয় না, হচ্ছে ইউভি লাইটকে শোষণ করে কি হয়? ওজোন গ্যাস তৈরি করে, দিয়ে ওজোন গ্যাসের একটা হচ্ছে তোমার লেয়ার তৈরি করে, যেটাকে আমরা বলছি কি? ওজোন স্তর বা ওজোনোস্ফিয়ার। তাহলে ওজোনোস্ফিয়ার কোথায় অবস্থিত না, এটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে এই অংশ অবস্থিত। এরপর দেখো, এই যে ওজোন লেয়ারটা, এর কাজ কি না, সূর্য থেকে আগত মানে যে বেগুনি রশ্মি, যেটা আমাদের কি করে? শরীরের পক্ষে ক্ষতি করে, তাহলে সেই অতি বেগুনি রশ্মিকে শোষণ করে এবং আমাদের পৃথিবী তথা জীব সমাজকে কি করে? রক্ষা করে। তাহলে এখানে হচ্ছে কি হয়? এই ওজোন লেয়ার কি হচ্ছে না, ইউভি লাইটকে কি করে? শোষণ করে, ও জীবকুলকে কি করে? সুরক্ষিত করে এবং রক্ষা করে। তাহলে জীবকুলকে রক্ষা করে। ঠিক আছে। আচ্ছা, এরপরে এর যে শেষের অংশ, তাহলে এই যে ট্রপোস্ফিয়ার, এই স্ট্র্যাটোস্ফিয়ারের একদম শেষের অংশের কিন্তু আর উষ্ণতা, যে কি বলছিলাম যে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পায়, কিন্তু একটা সার্টেন যে তোমার ডিস্টেন্সে গিয়ে আর কিন্তু উষ্ণতার পরিবর্তন হয় না, উষ্ণতা কি হয়ে যায়? স্থির হয়ে যায়। এই অংশটাকে বলা হচ্ছে কি? স্ট্র্যাটোপজ। কি বলা হচ্ছে? স্ট্র্যাটোপজ। কি বলা হচ্ছে? স্ট্র্যাটোপজ। তাহলে এখানে কি চলে? এখানে হচ্ছে কি চলে? বিমান চলে। ঠিক আছে। এইখানে কি চলে? বিমান চলে। এখানে জেট বিমান চলে। তাহলে স্ট্র্যাটোস্ফিয়ারে কি চলে? জেট বিমান চলে। তাহলে আমরা পড়লাম ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের ডিটেলস, ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের ডিটেলস। এরপরে আমরা পড়ব হচ্ছে মেসোস্ফিয়ার।
এরপরে আসছি আমরা কি না মেসোস্ফিয়ার। আচ্ছা, মেসোস্ফিয়ার মানে হচ্ছে, মেসো কথার অর্থ হচ্ছে মধ্য এবং স্ফিয়ার কথার অর্থ হচ্ছে কি তোমার মেসো কথাটার অর্থ হচ্ছে কি মধ্য, আর স্ফিয়ার কথাটার অর্থ হচ্ছে, স্ফিয়ার কথার অর্থ হচ্ছে কি বলয়। তাহলে হচ্ছে মেসোস্ফিয়ারের মানে হচ্ছে মধ্যাঞ্চল বা মধ্যে, মানে হচ্ছে এই যে দেখো আমরা যতগুলো ভাগে ভাগ করেছি, এদিকে কি আছে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, আর এদিকে আছে থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। ঠিক আছে, এর মাঝখানে অবস্থান করছে কি মেসোস্ফিয়ার। ঠিক আছে, তাহলে হচ্ছে মেসোস্ফিয়ার এই স্তরটাকে তৃতীয় স্তর বা মধ্যভাগে যে অংশটা থাকে তাকে আমরা কি বলছি না মেসোস্ফিয়ার। এই অংশটাকে আমরা কি বলছি মেসোস্ফিয়ার। ঠিক আছে, মেসো কথার অর্থ হচ্ছে কি মধ্যভাগ, মেসো কথার অর্থ হচ্ছে কি মধ্যভাগ। তাহলে মেসো কথার অর্থ হচ্ছে কি মধ্যভাগ, মেসোস্ফিয়ার কথাটার অর্থ হচ্ছে কি মধ্যভাগ। ঠিক আছে, তাহলে এটার বিস্তৃতি কতটা? বিস্তৃতি হচ্ছে, এর বিস্তৃতি হচ্ছে কত না ভূপৃষ্ঠ থেকে 85 কিলোমিটার থেকে 85 কিলোমিটার থেকে ভূপৃষ্ঠের 45 কিলোমিটার থেকে 45 কিলোমিটার থেকে 85 কিলোমিটার পর্যন্ত এই অংশটাকে বলা হচ্ছে কি মেসোস্ফিয়ার। ঠিক আছে, এর মধ্যে তাহলে কি থাকে, কি থাকে, এর গঠন কিভাবে হয়েছে, এর উপাদানগুলো কি কি, এর মধ্যে কি থাকবে না এই স্তরে সামান্য পরিমাণ কি থাকবে অক্সিজেন থাকবে এবং নাইট্রোজেন থাকবে। এছাড়াও কি থাকবে O2 প্লাস এবং NO প্লাস, কি থাকবে NO প্লাস আয়ন বর্তমান থাকে, NO প্লাস আয়ন বর্তমান থাকে। তাহলে এর বৈশিষ্ট্য কি, এর বৈশিষ্ট্য কি, এর বৈশিষ্ট্য কি, মেসোস্ফিয়ারের বৈশিষ্ট্য কি না এই অংশে দেখো আমরা কি দেখলাম টেম্পারেচার হচ্ছে তখন ট্রপোস্ফিয়ার থেকে যাচ্ছে হচ্ছে তোমার স্ট্র্যাটোস্ফিয়ারে, ট্রপোস্ফিয়ারের মধ্যে কি হচ্ছিল উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা কমছিল, তারপরে হচ্ছিল কি হচ্ছিল না স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বাড়ছিল, এরপরে কিন্তু আবার কি হবে উষ্ণতা কমবে, কি হবে উষ্ণতা কমবে। তাহলে এক নম্বর হচ্ছে মেসোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কি হয় উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কি হয় উষ্ণতা হ্রাস পায়। ঠিক আছে, উষ্ণতা হ্রাস পায়। ঠিক আছে, তাই জন্য এই মেসোস্ফিয়ার হচ্ছে বায়ুমণ্ডলের সবথেকে নিম্ন উষ্ণতা স্তর। ঠিক আছে, নিম্ন উষ্ণতার স্তর, এই অংশের উষ্ণতা কত হয়ে যায় প্রায় 92 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে -90 থেকে কত -93 ডিগ্রি সেন্টিগ্রেড, কত হয়ে যায় -92 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে -93 ডিগ্রি সেন্টিগ্রেড হয়। কিছু কিছু বই -92 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যায়, আর কিছু কিছু বই আছে -93 ডিগ্রি সেন্টিগ্রেড। কিন্তু এখান থেকে একটা বিশাল প্রশ্ন হয় যে বায়ুমণ্ডলের সর্বনিম্ন উষ্ণতা কত, দেখবে এই 92 93 এই দুটোর মধ্যে একটা অপশান থাকবে, যে অপশানটা সেই অপশানটা হচ্ছে তোমার করবে, আর যদি ড্যাশ পূরণ থাকে তাহলে 92 বা 93 -92 বা -93 যে কোনো একটা লিখলেই হবে। বুঝতে পেরেছো? তাহলে মেসোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা কি হয় হ্রাস পায়, কত -92 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে -93 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত উষ্ণতা হয়। তাহলে এটাই হচ্ছে বায়ুমণ্ডলের সর্বনিম্ন তাপমাত্রা এবং এটাই হচ্ছে সর্বনিম্ন তাপমাত্রার স্তর। ঠিক আছে, আচ্ছা এই স্তরে হচ্ছে যে উল্কাগুলো, ঠিক আছে, যে উল্কাগুলো আসে না সেই উল্কাগুলো কিন্তু এই স্তরেই কি হয়, তাহলে যে তোমার মহাকাশ থেকে আগত উল্কাগুলি এই স্তরেই কি হয়
পুড়ে যায়, এই স্তরে কি হয়, পুড়ে যায়। ঠিক আছে। আচ্ছা, এরপরে এখানে আর সেই রকম বিশেষ কিছু ঘটনা নেই না। এই যে তোমার মেসোস্ফিয়ারেরও ঠিক উপরের অংশে যখন আসবে তখন এইখানে কি হয়ে যাবে, তাদের টেম্পারেচার আর পরিবর্তন হবে না। তাহলে একদম মেসোস্ফিয়ারের উপরের অংশে যেখানে আর টেম্পারেচার পরিবর্তন হবে না সেই অংশটাকে তাহলে আমরা কি বলবো, মেসোপজ। কি বলা হবে, মেসোপজ। তাহলে 3 নম্বরে হচ্ছে মেসোস্ফিয়ারের একেবারে উপরের অংশের তাপমাত্রা কি হয়, একেবারে উপরের অংশের তাপমাত্রা কি হয়, আর পরিবর্তন হয় না, আর পরিবর্তন না হয়ে কি হয়ে যায়, স্থির হয়ে যায়। একে কি বলা হচ্ছে, মেসোপজ। একে কি বলা হচ্ছে, মেসোপজ। ঠিক আছে। আচ্ছা, এটা হলো মেসোস্ফিয়ার। এরপরে কি আছে, থার্মোস্ফিয়ার। কি আছে, এরপরে আছে থার্মোস্ফিয়ার। সব থেকে ইন্টারেস্টিং একটা হচ্ছে তোমার বায়ুমণ্ডলের সব থেকে ইন্টারেস্টিং অঞ্চল কি আছে, থার্মোস্ফিয়ার। তাহলে এর পরের অংশ হচ্ছে কি, থার্মোস্ফিয়ার। তাহলে এটা হচ্ছে কি, থার্মোস্ফিয়ার। তাহলে থার্মো কথার অর্থ কি, তাপ। অর্থ হচ্ছে তাপ। স্ফিয়ার কথার অর্থ হচ্ছে কি, বলয়। তাহলে থার্মোস্ফিয়ার কথাটার অর্থ হচ্ছে কি, তাপীয় বলয় বা তাপমণ্ডল। তাহলে থার্মোস্ফিয়ার কথার অর্থ হচ্ছে কি, তাপমণ্ডল। ঠিক আছে। থার্মোস্ফিয়ার কথার অর্থ হচ্ছে কি, তাপমণ্ডল। বিস্তৃত কতটা, এর বিস্তার কতটা, থার্মোস্ফিয়ারের বিস্তার থার্মোস্ফিয়ার কতটা বিস্তার লাভ করে না, থার্মোস্ফিয়ার 85 কিমি থেকে কত, 85 কিমি থেকে 500 কিলোমিটার পর্যন্ত, 85 কিমি থেকে 500 কিলোমিটার পর্যন্ত এই অঞ্চলটা বিস্তৃত। ভূপৃষ্ঠ থেকে 85 কিলোমিটার, ভূপৃষ্ঠের 85 কিলোমিটার থেকে 500 কিলোমিটার পর্যন্ত এই অঞ্চল কি করে, বিস্তৃত। ঠিক আছে। তাহলে এখানে দেখো আবার কি হচ্ছিল, এখানে উষ্ণতা কম ছিল, প্রথমে ট্রপোস্ফিয়ারে উষ্ণতা কম ছিল, তারপরে কি হচ্ছিল, উষ্ণতা বাড়ছিল, তারপরে আবার কম ছিল, তারপরে আবার এখানে থার্মো কথাটা শুনেই নিশ্চয়ই আমরা বুঝতে পারছি এখানে কি হবে, উষ্ণতা আবার ঘুরে বাড়বে। উষ্ণতা কি হবে, বাড়বে। যত মানে উচ্চতা বাড়বে তত কি হবে, তাপমাত্রা বাড়বে। আচ্ছা, এর গঠন কি, এই অংশে কি কি থাকে, এখানে যেহেতু টেম্পারেচার বাড়বে তাই কিছু কণা থাকবে, যে কণাগুলো কি করবে না, বিভিন্ন রকম হচ্ছে তোমার তাপকে শোষণ করতে পারবে। তাহলে কি কি কণা থাকবে না, ছোট ছোট তড়িৎবাহীর কণার সমন্বয়ে গঠিত। ঠিক আছে। কি হচ্ছে এরা, এখানে কি থাকবে, ছোট ছোট তড়িৎবাহী কণার সমন্বয়ে গঠিত। ঠিক আছে। কঠিন তড়িৎবাহী কণার সমন্বয়ে গঠিত। এর নিচের অংশে, এর নিচের দিকে কি থাকবে, নিচের দিকে থাকবে আণবিক নাইট্রোজেন ও অক্সিজেন, আণবিক নয়,
পারমাণবিক হচ্ছে নাইট্রোজেন এবং অক্সিজেন। তার মানে হচ্ছে এই যে নাইট্রোজেনটা পরমাণুতে বিভাজিত হয়ে মানে N+N এইরকম আকারে থাকবে, ঠিক আছে। এরপর N+N আকারে থাকলে কি হবে বলো তো, এরা হচ্ছে খুব সক্রিয় অবস্থাতে থাকবে, ঠিক আছে। এছাড়াও কি থাকে, হিলিয়াম, হাইড্রোজেন এবং হচ্ছে কি তোমার ওজোন গ্যাস থাকে। কি থাকে? ওজোন গ্যাস থাকে। ওজোন গ্যাস থাকে। এর আগে যে আমরা বলছিলাম না ওজোন স্ফিয়ার, যে 15 থেকে 1 কিলোমিটারের মধ্যে, ওই ওজোন স্ফিয়ারে ওই ওজোন গ্যাসের 95%ই ওখানে থাকে, খুব কম পরিমাণ অন্যান্য জায়গায় থাকে, ঠিক আছে। তাহলে কি বললাম, এই থার্মোস্ফিয়ারে কি কি থাকে, ছোট ছোট তড়িৎবাহী কণার সমন্বয় থাকে। আর নিচের দিকে কি থাকে, নাইট্রোজেন এবং অক্সিজেন। এছাড়াও কি থাকে, হিলিয়াম, হাইড্রোজেন এবং ওজোন গ্যাসও সামান্য পরিমাণ হচ্ছে আয়নিত অবস্থাতে থাকে। কি থাকে? আয়নিত অবস্থাতে থাকে, ঠিক আছে, আয়নিত অবস্থাতে থাকে। তাহলে ওজোন গ্যাস কি করে? আয়নিত অবস্থাতে থাকে, আয়নিত অবস্থায় থাকে, ঠিক আছে, হয়েছে। তাহলে থার্মোস্ফিয়ারের বৈশিষ্ট্য কি, ঠিক আছে, ভীষণ ইম্পর্টেন্ট একটা স্তর এই থার্মোস্ফিয়ার, এর কিন্তু প্রচুর কাজ। তাহলে থার্মোস্ফিয়ার মানে কি হচ্ছে, টেম্পারেচার পরিবর্তন হচ্ছে এবং আমরা কি বলছি, উচ্চতা বৃদ্ধির সঙ্গেই উষ্ণতা বৃদ্ধি পায়, ঠিক আছে, উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পায়। তাহলে কি হয় না, এখানে যে সমস্ত কণাগুলো থাকে সেগুলো কি করে, বায়ুমণ্ডলের বৈশিষ্ট্য, হ্যাঁ, বৈশিষ্ট্যগুলো হচ্ছে এই অংশে 1 নম্বর, এই অংশে কি থাকে, যে হচ্ছে তোমার নাইট্রোজেন, অক্সিজেন, ঠিক আছে, নাইট্রোজেন, অক্সিজেন অণু পরমাণুগুলো থাকে, ঠিক আছে, অণু বা পরমাণুগুলো থাকে। পরমাণুগুলি কি করে না, হচ্ছে মহাবিশ্ব থেকে আগত কি হচ্ছে, ইউভি রশ্মি, আচ্ছা, এক্স রশ্মি, গামা রশ্মি, এছাড়াও বিভিন্ন মহাজাগতিক রশ্মি, কি হচ্ছে, বিভিন্ন জাগতিক রশ্মি কি করছে না, মহাজাগতিক রশ্মিকে শোষণ করছে, মহাজাগতিক রশ্মিকে কি করছে, শোষণ করে, ঠিক আছে, মহাজাগতিক রশ্মিকে শোষণ করে। ফলে কি হচ্ছে, উষ্ণতা দ্রুত বৃদ্ধি পায়। ফলে কি হয় না, উষ্ণতা দ্রুত, এই অংশের উষ্ণতা কত দ্রুত কি হয়, বৃদ্ধি পায়। বৃদ্ধি পেয়ে কত হয় না, -1200 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে তুমি ভেবে দেখো, এখানে টেম্পারেচার কত ছিল না, এখানে হচ্ছে 85 কিলোমিটারে একদম কমতে 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 মাইনাস কততে ছিল, -92 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল। সেই -92 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে এখানে কত হয়ে যাবে, 1200 ডিগ্রি সেন্টিগ্রেড। টেম্পারেচারের পার্থক্যটা দেখেছো? তাহলে কি পরিমাণে ওরা ইউভি হচ্ছে এক্স রশ্মি এবং গামা রশ্মি এগুলোকে শোষণ করে বলো। তাহলে সেইগুলো মানে দ্রুত শোষণ করে এবং হচ্ছে টেম্পারেচারের পরিবর্তন কি হবে, অত্যন্ত দ্রুত হবে। কি হবে, অত্যন্ত দ্রুত হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে তোমার হচ্ছে রশ্মিগুলো শোষণ করছে, সেই রশ্মিগুলো শোষণের ফলে কি হচ্ছে, টেম্পারেচার দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এটা তো একটা ঘটনা ঘটছেই, এই ঘটনাটা তো ঘটছেই, টেম্পারেচার দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও কি হচ্ছে না, হচ্ছে নিম্নাংশের যে বায়ুগুলো আয়নিত অবস্থায় থাকছে। কি হচ্ছে, এর নিম্ন অংশে, এই থার্মোস্ফিয়ারের নিম্ন অংশের যে বায়ুগুলো সেগুলো কি থাকছে না, হচ্ছে তোমার আয়নিত অবস্থায় থাকছে। তাহলে এই যে ইউভি রশ্মি, গামা রশ্মি বা হচ্ছে এক্স রশ্মি শোষণের ফলে কি হচ্ছে না, হচ্ছে কণাগুলি কি থাকছে, আয়নিত অবস্থাতে থাকছে, আয়নিত অবস্থায় থাকছে। তাই এই নিচের অংশটাকে কি বলা হচ্ছে, আয়নোস্ফিয়ার। তাই থার্মোস্ফিয়ারের নিচের অংশটাকে কি বলা হচ্ছে, আয়নোস্ফিয়ার। তাই নিচের
অংশটিকে বলা হচ্ছে আয়োনোস্ফিয়ার, বলা হচ্ছে কি আয়োনোস্ফিয়ার। তাহলে এই অংশগুলো হচ্ছে কি হচ্ছে আয়োনোস্ফিয়ার থাকে। তাহলে এই পরমাণু এবং আয়নগুলো মিশ্রিত অবস্থায় কি করে একটা প্লাজমা স্টেটের তৈরি করে। তাহলে আমরা প্লাজমা কি জানি, যে আমাদের হচ্ছে কি জানি তিনটে স্টেট থাকে, একটা কঠিন তরল গ্যাসীয়, কিন্তু আরেকটা স্টেট অবস্থা হয়, সেটা হচ্ছে কি প্লাজমা। ঠিক আছে, সেই প্লাজমা হচ্ছে তোমার তৈরি হয়, প্লাজমা স্টেটে থাকে। ঠিক আছে, আচ্ছা 3 নম্বর। ঠিক আছে, 3 নম্বর কি না, এই যে আয়নিত কণাগুলো থাকে, এই নিজ অংশ থেকে যে বেতার তরঙ্গ পাঠানো হয়, সেই বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে আসে। কি হয়, বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। তাহলে এই আয়নিত কণা দ্বারা কি হয়, বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। ফলে আমরা কি করতে পারি না, দূরদর্শন বা রেডিওতে আমরা বিভিন্ন রকম অনুষ্ঠান সম্প্রচার করতে পারি। তাহলে এখান থেকে প্রশ্ন হয় যে বেতার তরঙ্গ কোন অংশ থেকে প্রতিফলিত হয়। তাহলে আয়োনোস্ফিয়ার বললেও ঠিক আছে, বা থার্মোস্ফিয়ার বললেও ঠিক আছে, তোমাদের যে অপশন থাকবে। বা যদি শর্ট কোশ্চেন থাকে তাহলে থার্মোস্ফিয়ারের নিচের অংশ যেখানে আয়নিত অবস্থায় থাকে, যাকে আমরা আয়ন মণ্ডল বলি বা আয়োনোস্ফিয়ার বলি, সেই অংশ থেকে কি হয় না হচ্ছে তোমার বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। ঠিক আছে, আচ্ছা এরপরে এই যে আয়নিত কণাগুলো থাকে না, এই আয়নিত কণাগুলো কি হয়, বিভিন্ন রকম ইলেকট্রন এবং প্রোটনের সংস্পর্শে এসে কি হয় না হচ্ছে উজ্জ্বল আলো বিকিরণ করে। কি বললাম, তাহলে এখানে কি থাকে, আয়নিত কণাগুলো থাকে। আয়নিত কণাগুলো কার সংস্পর্শে আসছে, প্রোটন এবং ইলেকট্রনের সংস্পর্শে আসছে। এই প্রোটন এবং ইলেকট্রনের সংস্পর্শে আসলেই তারা কি করে, উজ্জ্বল আলো বিকিরণ করে। ফলে কি হয়, এখানে মেরুজ্যোতিও সৃষ্টি হয়। তাহলে থার্মোস্ফিয়ারে আরেকটা কি ঘটনা ঘটে, মেরুজ্যোতি সৃষ্টি হয়, মেরুজ্যোতির সৃষ্টি হয়। তাহলে এখানে বেতার তরঙ্গও প্রতিফলিত হয়, আর কি হয়, মেরুজ্যোতিরও সৃষ্টি হয়। ঠিক আছে, আয়ন মণ্ডলের যে নিচের অংশ, সেই অংশকে আমরা বলা হয় কি কেনাল হেভিসাইড স্তর। ঠিক আছে, আচ্ছা কেনালি হেভিসাইড স্তর বলা হয়। এই স্তরেই মূলত কি হয়, বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। তাহলে এই কেনালি হেভিসাইড স্তর, এটাও কিন্তু ভীষণ, এটা আয়ন মণ্ডলের নিচের অংশকে বলা হচ্ছে হেভিসাইড স্তর। এটা হচ্ছে কি না হচ্ছে আয়ন মণ্ডলের নিচের অংশ, কি আয়ন মণ্ডলের নিচের অংশ। এখানেই হচ্ছে কি হয়, বেতার তরঙ্গ প্রতিফলিত হয়, প্রতিফলিত হয়। তাহলে থার্মোস্ফিয়ারে কি কি ঘটনাগুলো ঘটে না, 1 নম্বর এখানে হচ্ছে উষ্ণতা দ্রুত বৃদ্ধি পায়, কারণ এখানে যে সমস্ত কণাগুলো থাকে আয়নিত কণা বা হচ্ছে পরমাণুগুলো, সেগুলো হচ্ছে বিশ্ব থেকে যে আগত বা মহাকাশ থেকে যে আগত, ইউনিভার্স থেকে আগত ইউভি রশ্মি, এক্স রশ্মি, গামা রশ্মি, এছাড়াও কসমিক রশ্মি, এগুলোকে শোষণ করে নেয়। ফলে এর উষ্ণতা দ্রুত বৃদ্ধি পায়। আচ্ছা, উষ্ণতা দ্রুত বৃদ্ধি পাওয়ার ফলে বা হচ্ছে এই সমস্ত রশ্মি শোষণের ফলে কি হয়, কণাগুলি আয়নিত অবস্থায় থাকছে। ঠিক আছে, আয়নিত অবস্থায় থাকার জন্য এই যে এর নিচের অংশটাকে আমরা কি বলছি, আয়োনোস্ফিয়ার। কি বলছি, আয়োনোস্ফিয়ার। আচ্ছা, এই আয়োনোস্ফিয়ারই কি হয় না হচ্ছে নিচ থেকে যে আমরা বেতার তরঙ্গ বা পাঠাই, সেটা হচ্ছে ওই অংশ থেকে প্রতিফলিত হয়ে নিচে আসে। ঠিক আছে, আর এই নিচের অংশটাকেই বলা হচ্ছে কি কেনালি হেভিসাইড স্তর। ঠিক আছে, এর নিচের অংশটাকে বলা হয় অ্যাপেলটন। এর নিচের অংশটাকে কি বলা হচ্ছে, অ্যাপেলটন স্তর নামে পরিচিত। এটি আরও যে সূক্ষ্ম যে বেতার তরঙ্গ থাকে, সেই তরঙ্গটাকে প্রতিফলিত করতে পারে। আচ্ছা, এই আয়নিত কণাগুলো যখনই কোনো ইলেকট্রন বা প্রোটনের সংস্পর্শে আসে, তখন কি হয় না, সেইগুলো হচ্ছে তোমার বিভিন্ন রকম লাইটের, উজ্জ্বল আলোর সৃষ্টি করে, যেটাকে আমরা বলছি মেরুজ্যোতি। তাহলে এই মেরুজ্যোতিও কিন্তু এই থার্মোস্ফিয়ারে দেখতে পাওয়া যায়। ঠিক আছে, এরপরে আসছি এক্সোস্ফিয়ার। ঠিক আছে, এরপরে কি আসছি এক্সোস্ফিয়ার। আচ্ছা,
আচ্ছা, এক্সো কথার অর্থ হচ্ছে কি না বহির বা বাইরের, ঠিক আছে। এক্সো কথার অর্থ হলো বহির, আর এক্সোস্ফিয়ার কথার অর্থ হচ্ছে কি বহির মণ্ডল। তাহলে এক্সো কথার অর্থ হচ্ছে কি বাইরের দিক, আর এক্সোস্ফিয়ার কথার অর্থ হচ্ছে কি বহির মণ্ডল। এক্সোস্ফিয়ার কথার অর্থ হচ্ছে বহির মণ্ডল। এটার বিস্তার কতটা না সাধারণত 500 থেকে, সাধারণত ভূপৃষ্ঠের 500 কিলোমিটার থেকে কত 1500 কিলোমিটার পর্যন্ত এই স্তর বিস্তৃত, ঠিক আছে। 500 থেকে 1500 কিলোমিটার পর্যন্ত এই স্তর বিস্তৃত থাকে। এই স্তরে কি থাকে, কেবলমাত্র হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস আয়নিত অবস্থাতে থাকে। গ্যাস কি থাকে, আয়নিত অবস্থাতে থাকে, আয়নিত অবস্থায় থাকে, ঠিক আছে, আয়নিত অবস্থায় থাকে। আচ্ছা, তাহলে এই স্তরের বৈশিষ্ট্য কি, এই স্তরের বৈশিষ্ট্য কি? এই স্তরের বৈশিষ্ট্য হচ্ছে এই স্তরেরও কি হয়, উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি পায়। কি হয়, উষ্ণতা বৃদ্ধি পায়, ঠিক আছে। তাহলে 1 নম্বর, উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি পায়। উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা কি হয়, বৃদ্ধি পায়। উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি পায়, কিন্তু এই যে উষ্ণতাটা বৃদ্ধি পাচ্ছে, থার্মোস্ফিয়ারের যে হারে উষ্ণতা বৃদ্ধি পায় সে হারে কিন্তু এখানে উষ্ণতা বৃদ্ধি পায় না। তাহলে থার্মোস্ফিয়ারের মতো এত দ্রুত বৃদ্ধি পায় না। উচ্চতার বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি পায়, কিন্তু এত বেশি বৃদ্ধি পায় না। আর এই স্তরের সর্বোচ্চ তাপমাত্রা কত হয়, সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 1600 ডিগ্রি সেন্টিগ্রেড হয়। তাহলে এই স্তরের সর্বোচ্চ তাপমাত্রা কত হয়, হচ্ছে তোমার 1600 ডিগ্রি সেন্টিগ্রেড হয়। এই স্তরের এই যে এই এক্সোস্ফিয়ারের স্তরেই কি থাকে না, হচ্ছে আমাদের কৃত্রিম উপগ্রহগুলো কি থাকে, কৃত্রিম উপগ্রহ বা হচ্ছে আমাদের স্পেস স্টেশন, যেটা স্পেস স্টেশন এই এক্সোস্ফিয়ারে থাকে। তাহলে হচ্ছে কি হয়, কৃত্রিম উপগ্রহ ও স্পেস স্টেশন এই অংশে কি হয়, অবস্থান করে, এই অংশে কি করে, অবস্থান করে। আচ্ছা, এই হলো এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ারের আর কিন্তু বিশেষ কোনো হচ্ছে তোমার গুরুত্ব নেই। এরপরে এক্সোস্ফিয়ারের উপরে কি থাকে, ম্যাগনেটোস্ফিয়ার বা চুম্বক মণ্ডল। ম্যাগনেট কথার অর্থই হচ্ছে চুম্বক। তাহলে এই হচ্ছে তোমার এক্সোস্ফিয়ারের উপরে কি থাকে, ম্যাগনেটোস্ফিয়ার বা চুম্বক মণ্ডল। তাহলে এই এক্সোস্ফিয়ারের বাইরে, তাহলে এই বাইরের অংশটাকে কি বলা হচ্ছে, কি ম্যাগনেটোস্ফিয়ার বা চুম্বকীয় মণ্ডল। এটাই হচ্ছে কিন্তু বায়ুমণ্ডলের সর্বশেষ বা বহিস্থ স্তর। এরপরে কিন্তু আর বায়ুমণ্ডল থাকে না। তাহলে এর বিস্তার কতটা, এর বিস্তার হচ্ছে কত না, হচ্ছে 1500 কিলোমিটার থেকে প্রায় হচ্ছে কত 10,000 কিলোমিটার পর্যন্ত, মানে আপ টু মহাশূন্য, ঠিক আছে। কোথায় অবধি, এই 1500 কিলোমিটার থেকে একদম মহাশূন্য অবধি এই অংশটা বিস্তৃত। কোনটা, ম্যাগনেটোস্ফিয়ার, ঠিক আছে। তাহলে এর বৈশিষ্ট্য কি না, এত উঁচুতে তো কোনো বাতাসের হচ্ছে তোমার কি থাকা উচিত নয়, কোনো বায়ুমণ্ডলের কণা থাকা হচ্ছে তোমার উচিত নয়। তাহলে এখানে কি থাকে না, এই স্তরটা হচ্ছে বায়ু শূন্য। কি থাকে, এই স্তরটা হচ্ছে কি বায়ু শূন্য। 1 নম্বর কি হচ্ছে, বায়ু শূন্য, ঠিক আছে। আচ্ছা, এবং এটা একদম শেষে যে মানে বায়ু শূন্য, এবং শেষে কি হয়েছে না, একদম মহাকাশে মিশেছে, মহাকাশে
মিশেছে। ঠিক আছে, বায়ুশূন্য এবং একদম শেষে কি হয়েছে, মহাকাশে গিয়ে মিশেছে। ঠিক আছে, আচ্ছা, এই স্তরে ইলেকট্রন এবং প্রোটন দ্বারা গঠিত হয়, এখানে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি করে। তাহলে এইটা হচ্ছে কি হয় না হচ্ছে ইলেকট্রন ও প্রোটন দ্বারা গঠিত হয়, ইলেকট্রন ও প্রোটন দ্বারা গঠিত হয়। এখানে কি হয়, চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়, চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়, তাই একে আমরা কি বলছি হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের কি না উষ্ণতার পার্থক্য অনুযায়ী কি হচ্ছে না হচ্ছে আমরা পৃথিবীর যে বায়ুমণ্ডল সেই বায়ুমণ্ডলকে ভাগ করছি। ঠিক আছে, এরপরে আমাদের যেটা রয়ে গেল সেটা হচ্ছে কি রাসায়নিক উপাদান অনুযায়ী বা ওর যে উপাদানের উপর নির্ভর করে আমরা কি কভাগে ভাগ করছিলাম, দুভাগে ভাগ করছিলাম, কি সমমণ্ডল বা হচ্ছে হোমোস্ফিয়ার এবং হেটেরোস্ফিয়ার। তাহলে বায়ুমণ্ডলকে আমরা কভাগে ভাগ করছিলাম, দুভাগে। গঠন উপাদান অনুসারে কি করছিলাম, উপাদান অনুসারে আমরা বায়ুমণ্ডলকে দুভাগে ভাগ করছিলাম। একটা হচ্ছে সমমণ্ডল বা কি হচ্ছিল, সমমণ্ডল বা হোমোস্ফিয়ার। আর একটা হচ্ছে কি না হচ্ছে বিষমমণ্ডল, কি বলছিলাম, বিষমমণ্ডল বা এটাকে কি বলছি আমরা হেটারোস্ফিয়ার। তাহলে দেখো এই হোমোস্ফিয়ারে হচ্ছে কি হবে না বায়ুর উপাদানগুলির অনুপাত কি থাকবে, মোটামুটিভাবে কি থাকবে, সমান থাকবে। কি থাকবে, মোটামুটিভাবে সমান থাকবে। এর বিস্তার কতটা না হচ্ছে একদম ভূপৃষ্ঠ 0 কিলোমিটার থেকে শুরু করে কত থাকে 100 কিলোমিটার পর্যন্ত এইটা বিস্তৃত। তাহলে এই অংশের মধ্যে কি থাকে, সমমণ্ডলের মধ্যে কি থাকে না উপাদান কত থাকে, এর উপাদানগুলো বায়ুমণ্ডলের উপাদানগুলো ট্রপোস্ফিয়ারে থাকে, স্ট্র্যাটোস্ফিয়ারে থাকে এবং মেসোস্ফিয়ারে থাকে। কি থাকে, ট্রপোস্ফিয়ারে থাকে, স্ট্র্যাটোস্ফিয়ারে থাকে এবং মেসোস্ফিয়ারে থাকে, তাই না? তাহলে এই অংশের মধ্যে কি থাকে, এই অংশের মধ্যে কি থাকে তাহলে ট্রপোস্ফিয়ার, দুই স্ট্র্যাটোস্ফিয়ার আর 3 হচ্ছে মেসোস্ফিয়ার। তাহলে এই যে অংশটা মেসোস্ফিয়ার, এই এতটা পর্যন্ত অংশটাকে কি বলা হচ্ছে, সমমণ্ডল। এখানে হচ্ছে বায়ুর মানে যে উপাদানগুলোর অনুপাত মোটামুটিভাবে একই থাকে। আর বিষম হচ্ছে মণ্ডল, বিষম মণ্ডলের হচ্ছে কি এর উপাদানগুলোর নির্দিষ্ট কোনো উপাদান থাকে না। তাহলে হোমোস্ফিয়ারের উপরে যে স্তরে উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে গ্যাসগুলোর কি হয়ে যায়, অনুপাত বিভিন্ন হারে পরিবর্তন হয়। তাহলে উচ্চতা বৃদ্ধির সঙ্গে কি হয়, উষ্ণতা বৃদ্ধি পায়, ফলে বায়ুর উপাদানগুলো কি হয় না আপেক্ষিক অনুপাত পরিবর্তিত হয়। তাহলে উপাদানগুলির কি হয় না আপেক্ষিক অনুপাত কমে যায়। ঠিক আছে, তাহলে সেই অংশটাকে আমরা কি বলবো, বিষমমণ্ডল। অ্যাকচুয়ালি এখানে কেন হয় না, এইখানে হচ্ছে তোমার
কি হয়, টার্বুলেন্ট মিক্সিং হয়। কি হয়, সমমণ্ডলে কি হয়, টার্বুলেন্ট মিক্সিং, এই ঘটনাটা ঘটে। এর ফলে এর জন্যই কি হয় না, বায়ুর উপাদানগুলোর কি হয় না হচ্ছে অনুপাতটা একই থাকে, কিন্তু এখানে কি হয়ে যায়, মলিকুলার ডিফিউশন। কি হয়ে যায়, মলিকিউলার ডিফিউশন। ঠিক আছে, মলিকুলার ডিফিউশন হয়। এই জন্য কি হয়, এদের অনুপাতটা কি হয়, পরিবর্তিত হয়ে যায়। সাধারণত এই 100 কিলোমিটারের উপরে একদম মহাশূন্য পর্যন্ত যে অংশটা, তাকেই বলা হচ্ছে বিষমমণ্ডল। তাহলে বিষমমণ্ডলের মধ্যে কি পড়বে, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার এবং ম্যাগনেটোস্ফিয়ার, এই তিনটে পড়বে কিসের মধ্যে, বিষমমণ্ডলের মধ্যে। ঠিক আছে, তাহলে আজকে আমরা বায়ুমণ্ডলের শ্রেণীবিভাগ পড়লাম এবং বায়ুমণ্ডলের কোন অংশের টেম্পারেচার কীরকম থাকে, কার কী বৈশিষ্ট্য, সেগুলো আমরা আলোচনা করলাম। এখান থেকে হয় প্রশ্ন, মেরুজ্যোতি কোন অংশে দেখতে পাওয়া যায়, ওজোন মণ্ডল কোন স্তরে থাকে, ওজোন মণ্ডলের কাজ কি, ঠিক আছে, বা হচ্ছে জেট প্লেন কোথায় চলাচল করে, বেতার তরঙ্গ কোথা থেকে প্রতিফলিত হয়, মেরুজ্যোতি কোথায় দেখতে পাওয়া যায়, এরকম শর্ট কোয়েশ্চেন অল্টারনেট ইয়ারে মাধ্যমিকে কিন্তু এসে থাকে। তাই তোমরা এই চ্যাপ্টারটা খুব ভালোভাবে পড়বে। এর পরের যে অধ্যায়, মানে পরের যে ক্লাসে আমরা আলোচনা করব ওজোন স্তর নিয়ে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ভালোভাবে রিভিশন করো এবং ভালোভাবে পড়াটা তৈরি করো। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।